নাম দীনেশ উপাধ্যায়। এখন ফোন সুইচড অফ, কিন্তু এর লাস্ট ফোন লোকেশন দিল্লি দেখাচ্ছে। ত্রিপাঠি ফটো পেয়ে গেছি আমরা, আর টিমের সবাইকে আমরা ফটোটা পাঠিয়েও দিয়েছি। একবার যখন এই দীনেশ উপাধ্যায় ফ্রড করেছে, দ্বিতীয়বার আবার ফ্রড করার জন্য চেষ্টা করবেই। এই হরিয়াপুরের ফ্রড ওর প্রথম কাজ নয়। জানতে পেরেছে যে ইউপির 4-5টা গ্রামে ও কোনো স্কিম চালাচ্ছিল সারা বছর ধরে, লোককে ঠকাতো আর তারপরে ইউপির বাইরে কোথাও আন্ডারগ্রাউন্ড হয়ে যেত, যেমন এখন। তার মানে হলো এটা খুবই চালাক সাপ, আর হয়তো বিষাক্ত। এখানে এই হরিয়াপুরে 4টে মার্ডার আর 2টো গ্যাংরেপের সন্দেহভাজন। যদি এই দীনেশ উপাধ্যায় দিল্লির কোথাও লুকিয়ে থাকে, ওর গর্তে হাত ঢুকিয়ে ওকে বের করে আপনার হাতে তুলে দেবো। আপনি নিজে আমাদের বলেননি পঞ্চমবাবু, আমরা নিজেরা জানতে পেরেছি যে আপনার আর আপনার দাদার মধ্যে একটা ঝামেলা ছিল। কিন্তু আমাদের এই ঝামেলার সাথে এই কেসের কি সম্পর্ক আছে স্যার? ব্রিজভান আর সোহমেরও ঝামেলা ছিল জমি নিয়ে, ওদের এখনো ধোলাই চলছে। স্যার, আমরা সহোদর ভাই, আর ওর মেয়েরা আমার মেয়ের মতোই হয়। ওর মেয়েরা যদি সত্যিই আপনার মেয়ের মতো হয় আর এই জঘন্য ঘটনায় আপনি যুক্ত না থাকেন, তাহলে অপরাধীদের ধরতে আমাদের সাহায্য করতেন, এভাবে ঘোরাতেন না। আমি আপনাদের ঘোরাইনি স্যার। আপনি আগে থেকেই জানতেন যে ও বাড়িতে লাশগুলো পড়ে আছে, কিন্তু এমন অভিনয় করলেন যেন চমকে গেছেন। না স্যার, এরকম একেবারেই ছিল না ব্যাপারটা। আপনি এটাও জানতেন যে ওদের বাড়ির বাইরে পেট্রোলের জারটা কেন রয়েছে, কিন্তু যখন আমরা জিজ্ঞেস করলাম আপনি বললেন আপনি জানেন না। হ্যাঁ, ওটা আমি মিথ্যে কথা বলেছিলাম স্যার। কেন? সেটা আলাদা ব্যাপার স্যার। দাদার সাথে আমার সম্পর্ক একটু তিক্ত হয়ে গিয়েছিল, কিন্তু পুরো গ্রামে ওনার খুব সম্মান ছিল, আর আমি চাইছিলাম না যে গ্রামে ওনার কোনো নিন্দা রটুক যে উনি বেআইনিভাবে পেট্রোল বেচতেন। সেই জন্য কান্নাকাটির নাটকটা করলেন, সেই দাদার জন্য শোক করলেন যার সঙ্গে 2 বছর ধরে কথাই বন্ধ। হ্যাঁ ম্যাডাম, আমি অনেকবার পিঙ্কির সঙ্গে কথা বলেছিলাম। কি কথা হয়েছিল এই অরবিন্দ? দীনেশ উপাধ্যায় চক্করে আবার কোনোদিন তোর না জেল হয়ে যায়। এই দিনেশ কি ফ্রডের টাকা থেকে পিঙ্কিকেও ভাগ দিত? সেসব আমি কিছু জানি না ম্যাডাম, আমি তো শুধু বন্ধু হিসেবে ওকে বোঝাতাম। গ্রামের অনেক লোকেরই টাকা চট গেছে এই ফ্রড স্কিমের কারণের জন্য। আমার মনে হয় দিনেশের কাছ থেকে পিঙ্কি নিশ্চয়ই টাকা পেয়েছে। হ্যাঁ, পিঙ্কির পাসবুক তো বাড়িতেই পড়ে আছে। আমি কনস্টেবল পাঠাচ্ছি, তাড়াতাড়ি ওর ব্যাংক ডিটেলস আর কাগজপত্র ওকে হ্যান্ড ওভার করে দাও। ঠিক আছে। এই দীনেশ উপাধ্যায় কোনো এমআরকে লক্ষিত বাম্পার যোজনা চালাচ্ছিল, একটু খোঁজ নে কি ব্যাপার এটা। স্যার, আমাকে একদিনের টাইম দিন। যদি হরিয়াপুরের লোকেদের টাকা ডুবে থাকে তো হাফ দিনেই সব ব্যাপারটা বেরিয়ে পড়বে। কিন্তু স্যার, একটা কথা আমি বুঝতেই পারলাম না, যদি দীনেশ উপাধ্যায় অনেক লোকের পরিশ্রমের টাকা নিয়ে হাওয়া হয়ে যায়, তাহলে ওই লোকগুলো পুলিশে কেন কমপ্লেন করলো না? ওরা কিছু বললো না কেন? এই ঘটনায় এমন কিছু রয়েছে যে ব্যাপারে অনেকেই অনেক কিছু বলছে না। আমি যে আমার দাদার সাথে কথা বলতাম না, এই কথাটা আপনাকে বলিনি, তাই সেই কারণেই আপনি বলবেন যে আমি আমার দাদা, বৌদি আর ভাইজির হত্যা করে ফেলেছি। আর হত্যা করার আগে আমি আমার ভাইজিদের সাথে। পিঙ্কি আর রঞ্জনার সঙ্গে যেটা হয়েছে সেটা হয়তো আপনার উদ্দেশ্য ছিল না, কিন্তু যাদের দিয়ে আপনি করিয়েছেন তাদের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আপনি তো বসে নেই। আমি কোনো রকম সুপারি দিইনি স্যার। হ্যাঁ, আমি দাদার উপর রাগ করেছিলাম, কারণ উনি আমার সাথে ভাইয়ের মতন নয় বরং শত্রুর মতন ব্যবহার করেছিলেন। এটা কি করেছিস বঙ্কু? বাড়ি বিক্রি করে দিয়েছিস? তোর সাথে তো আমার কথা হয়েছিল। আপনি আর শোভনবাবু তো কিছুই বললেন না, আর মিরাটের কাজটাও আমি পেয়ে গেলাম। 4 দিনের মধ্যে রিপোর্টিংও করতে হবে, তাই আমি বিক্রি করে দিলাম বাড়িটা। কাকে বিক্রি করেছিস? শোভনবাবুকে। শোভনদা, তুই অফার দিয়েছিস? অফার টফার কিছুই না পঞ্চমদা, শোভনবাবু তো নগদ 6 লক্ষ টাকা নিয়ে চলে এলেন আর ধরিয়ে দিলেন। বললেন অঙ্কুশের জন্য এইটাই ঠিক হবে, ওদের বাড়ির বেশ কাছেই, তাই জন্য আমি হ্যাঁ করে দিলাম। বর্দা, নিজের লোকেরাই যদি এরকম করে তাহলে শত্রুর দরকার কি আছে? বঙ্কু আমাকে সব বলে দিয়েছে। আমি তোমাকে আগেই বলেছিলাম বঙ্কুর বাড়িটা আমার কেনার ইচ্ছা আছে, কিন্তু তুমিই তো জেদ ধরে বসেছিলে। কিন্তু ওই বাড়িটা তো আমি আগেই দেখেছিলাম, তাই না দাদা? আর তোমার বৌমারও পছন্দ হয়ে গেছিল। ওই বাড়িটাও আমার খুব মনে ধরে গিয়েছিল। আমি নিজের মনে করে তোমাকে সব বলে দিয়েছিলাম, আর তুমি 1 লাখ টাকা বেশি দিয়ে সেটা নিজের করে নিলে। তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। ফালতু কথা বলো না পঞ্চম। আমি তোমাকে বলেছিলাম যে অঙ্কুশের জন্য ওই বাড়িটা পছন্দ করেছি, কিন্তু আমার কথা তো তুমি সম্মান দাও না। যদি তোমাকে সম্মান না দিতাম না দাদা, তাহলে 5 বছর ধরে যে বেআইনি পেট্রোলের ব্যবসা করছো সেটা নিয়ে চুপচাপ থাকতাম না আমি। এই ব্যবসারই কালো টাকায় তুমি বাড়িটা কিনেছো, ওই 6 লাখ টাকা এখান থেকেই এসেছে। এতদিন তো চুপচাপ ছিলাম দাদা বলেই। আজ তুমি যখন এই দাদা ভাইয়ের সম্পর্কটা আমাদের মধ্যে ভেঙে দিলে, তাহলে আমার কাছ থেকে আর কিছু আশা করো না। তুমি আমাকে হুমকি দিচ্ছ? যদি তুমি আমাকে কোনো এক সময় হুমকি দিতে, যদি নিজের আসল রূপটা দেখাতে, কিন্তু তুমি তো আমার কাঁধে হাত দিয়ে আমার গলাটাই টিপে ধরলে। এবার দেখো আমি কি করতে পারি। আর এই পেট্রোলের ব্যাপারটা আপনি পঞ্চায়েতে বলে দিলেন, কিন্তু সঙ্গে কাউকে পেলেন না। এরকম কোনো ব্যাপার ছিল না স্যার। আমি তো শুধুমাত্র রাগে হুমকি দিয়েছিলাম দাদাকে। কিন্তু সেই হুমকি কাজে আসেনি।
এই কথাটা আপনি আমাদের বলেননি, আর না গ্রামের প্রধান লক্ষণবাবু বলেছে। আমরা নিজেরা বার করেছি। আরে স্যার, এ তো পঞ্চম নিজের রাগ ওগড়াচ্ছিল। এইটুকুর জন্য আর কি আমরা ওনার বিরুদ্ধে অভিযোগ করতাম? আপনারা তো খুব হইচই করছিলেন যে এই ঘটনায় পুরো গ্রাম খুব ভয় পেয়ে আছে। আপনারা অবরোধ আর না জানি কি সব করছিলেন, কিন্তু এই দুই ভাইয়ের শত্রুতার ব্যাপারে টু শব্দটি করেননি। শোভন জয়সওয়ালের অবৈধ পেট্রোল ব্যবসার ব্যাপারে কিচ্ছু বলেননি আপনারা। এটা শোভন আর পঞ্চম এই দুই ভাইয়ের মধ্যেকার ঝামেলা। এর মধ্যে পেট্রোলের কি সম্পর্ক? এমনিতেও পেট্রোল পাম্প এখান থেকে অনেকটা দূরে। শোভনবাবু 2-5 টাকা বেশি নিতেন, তাতে গ্রামের মানুষের কোনো আপত্তি ছিল না। আপনারা এমন ভাবে বলছেন যে যেন কিছুই হয়নি। ওই জারটা এই খুনের সাথে যুক্ত থাকতেও পারে, আর আপনারা এখন চুপ, একটা কথা বলছেন না। এই দুই ভাইয়ের ঝামেলা কোনো বাচ্চাদের ঝগড়া ছিল না। আপনারা আমার আর দাদার মধ্যে হওয়া অশান্তিকে একটা খুন খারাপি আর ধর্ষণের রূপ দিতে চাইছেন। খুব ভুল করছেন স্যার। আপনারা ব্রিজভান আর তার ছেলেদের বাঁচানোর জন্য আমার উপর দোষারোপ করছেন। একদম 16 আনা সঠিক বুঝেছেন আপনি। আমরা আপনাকেই দোষারোপ করছি, আর উপযুক্ত প্রমাণের সাথে আমরা এটা প্রমাণও করব। ঠিক আছে স্যার, প্রমাণ নিয়ে আসুন আপনি, তারপর দেখা যাবে। পঞ্চম জয়সওয়ালের রেকর্ড থেকে কিছু না পাওয়া গেলেও ওর ফোন রেকর্ডটা বের করো। ইয়েস স্যার। যদি ব্রিজভান জমির সমস্যা নিয়ে এরকম কিছু করতে পারে, তাহলে পঞ্চম বাড়ির সমস্যা নিয়ে এটা করতেই পারে। নিজের ভাই যে এরকম কিছু করবে না সেটা তো কোথাও লেখা নেই। রাইট স্যার। এমনি কেসের শুরুতে আমাদের সামনে কোনো লিড ছিল না, কিন্তু এখন রোজই নতুন লিড পাচ্ছি। লোকহিত বাম্পার যোজনা স্ক্যাম। স্যার, এই স্ক্যামও কারণ হতে পারে হত্যাকাণ্ডের। গ্রামের বহু লোকের টাকা গেছে, আর হয়তো এই ভিকটিম পিঙ্কি এর সাথে যুক্ত ছিল। এই যে এই হলো পিঙ্কির পাসবুক। ওই স্কিমটার ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞাসা করো না। স্কিমটাই এমন ছিল যে কেউ না করতে পারতো না। আচ্ছা, এমন কি ছিল? 2500 টাকার মিক্সার গ্রাইন্ডার 1250 টাকায় বাড়িতে নিয়ে যাওয়া। বলো। আচ্ছা, এই সুবিধা শুধু মিক্সার গ্রাইন্ডারের জন্যই ছিল? না না, শুধু ওটার জন্যই ছিল না, যত ধরনের জিনিসপত্র হোক না কেন ওই সব কিছুরই রং চঙে পোস্টার লাগাতো দীনেশ ঠাকুর। আর ওকে একদম দেখতেও অফিসারের মতন ছিল, বুঝেছো? কৃষ্ণ কাকা, এই সব জিনিসগুলো আমরা বিক্রি করি, আর এটাতে সব রেটগুলো লেখা আছে। তুমি যেটা কিনতে চাও শুধু ওর অর্ধেক টাকাটা দাও, আর যখন মালটা 9 মাস পর ডেলিভারি করা হবে তখন আর 1 টাকাও বেশি দিতে হবে না। এর মানে হলো এর মধ্যে থেকে যে জিনিসটাই নেব সব অর্ধেক দামে পাওয়া যাবে। আর হ্যাঁ কৃষ্ণ কাকা, সবকিছু নিয়ম মতোই হবে। তোমাকে ফর্মের কপি দেওয়া হবে, রসিদ সব, আর অর্ধেক দামের গ্যারেন্টি। তাহলে ব্যাস, অর্ধেক টাকা দাও আর 1 টাকাও তোমার থেকে বেশি নেওয়া হবে না। দেখো পিঙ্কি মা, তুমি তো পড়াশুনো জানো, তুমি বলছো তাই আমি বিশ্বাস করছি। এই দেখো কাকা, আমি তোমার জন্য ঠিক জিনিসগুলোই বেছেছি তো। এই না মা। গ্রামের কোনো লোককে তো একটা ছুঁচ পর্যন্ত দেয়নি। আমার ভাড়া কোথা থেকে দেবে? 1 সপ্তাহ ধরে আমি পিঙ্কিকে গিয়ে রোজ জিজ্ঞেস করেছি যে এই সুরেশের বাচ্চা গেল কোথায়। ও মুখ কাচুমাচু করে বলতো জানি না। তারপর তালা ভাঙলে? কপালটাই যখন খারাপ, তখন তালা ভেঙে কি করব? সমস্ত জিনিস নিয়ে হওয়া? শুধু এই বোর্ডটা ছাড়া। ভাঙালাকে বলেছি ভাই এই বোর্ডটাও নিয়ে যা, আর সহ্য করা যাচ্ছে না। আর সেও এখনো আসেনি। শুনুন, 2-1টা লোক হলে তাও বুঝতাম। আরে এই দীনেশ উপাধ্যায় তো পুরো গ্রামের লোককেই ঠকিয়েছে। আর ও যে অর্ধেক দামের ললিপপ ধরিয়ে গেছে, কারোর কোনো সন্দেহ হয়নি? কেউ দীনেশকে কিছু জিজ্ঞাসা করেনি? ভাই এখানে কেউ দীনেশ বাবুকে খচাতে চাইতো না, সবাই লোভে পড়ে কিছু না কিছু কিনেছিল। আপনিও? হ্যাঁ, 800 ইলেকট্রিক ইস্ত্রি 400 দিয়ে গেছে কারেন্টের ধাক্কা ছোট্ট করে আমাকেও। কিন্তু এই জয়লাল শুক্লা তো 1000 ভোল্টের ধাক্কা খেয়েছে জোরসে। কেন, কোনো ফ্রিজ টিজ কিনেছিল নাকি? জমির মোটর পাম্প, ছেলের জন্য মোটর সাইকেল, প্রায় 70-80 হাজার টাকা দিয়েছে ওই ঠকবাজ দীনেশকে। আর এখনো রোজ এসে দোকানটাকে একবার করে দেখে যায়। এখনো আশা লাগিয়ে বসে আছে যে দোকানটা খুলবে একদিন। পাগল হয়ে গেছে। ম্যানেজার বাবু, পিঙ্কি দীনেশ উপাধ্যায় নামে একজন ফ্রডের কাছে কাজ করত, যে 2 মাস আগে অনেক লোককে ঠকিয়ে পালিয়ে যায়। আপনি একটু দয়া করে পিঙ্কির অ্যাকাউন্ট দেখে বলবেন যে ওই দীনেশ পিঙ্কির অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকিয়েছে কিনা, বা পিঙ্কির অ্যাকাউন্ট থেকে কোনো অজানা অ্যাকাউন্টে কোনো বড় অ্যামাউন্ট ট্রান্সফার হয়েছে। আপনি প্রথমে এটা বলুন যে আপনাকে কে বলেছে যে পিঙ্কি আর ওই ফ্রড দীনেশ উপাধ্যায়ের মধ্যে ছিল নাকি ছিল না অ্যাফেয়ার? আপনি প্রথমে এটা বলুন যে আপনাকে কে বলেছে। অরবিন্দ, তোমার বন্ধু, পিঙ্কির বন্ধু, তোমাদের ফ্যামিলির বন্ধু। আপনি মিথ্যা কথা বলছেন।
এরকম কিছু থাকলেও ও আগে এসে আমাকে বলতো। পিঙ্কি তোমায় বলেছিল যে এই ঘটনার দুদিন আগেও নম্বর কেন চেঞ্জ করেছে? না, আপনাকে তো আগেও বলেছি। বলেছো। এবার আমি যেটা বলছি সেটা শোনো। আমার মনে হয় পিঙ্কি দিনেশকে অ্যাভয়েড করছিল নয় গ্রামবাসীদের, সেই জন্যও নাম্বার চেঞ্জ করেছিল। নাম্বার চেঞ্জ করে কেউ গ্রামের লোকদের কি করে অ্যাভয়েড করবে? আর ও দিনেশকে কেন অ্যাভয়েড করবে স্যার? কারণ যেভাবে হয়তো গ্রামবাসীদের টাকা দিনেশের কাছে আটকে ছিল, সেভাবে হয়তো দিনেশের টাকা পিঙ্কির কাছে ছিল। মিথ্যে, সব মিথ্যে স্যার। তোমার বাড়ির 4 জন মার্ডার হয়েছে, তোমার 2 বোনের সাথে গ্যাংরেপ হয়েছে, এটা মিথ্যে নয়। আর এটাও মিথ্যে নয় যে ব্রজভান আর তোমার নিজের কাকা পঞ্চমের সঙ্গে তোমাদের পরিবারের শত্রুতা ছিল। এটাও মিথ্যে নয় যে তোমার বাবা অবৈধ পেট্রোলের ব্যবসা করত। এটাও মিথ্যে নয় যে গ্রামবাসীরা দিনেশের ফ্রড স্কিমে টাকাগুলো শুধুমাত্র তোমার বোন পিঙ্কির ভরসায় লাগিয়েছিল। আর গ্রামবাসীরা তাদের এই ক্ষতির কারণ তোমার বোন পিঙ্কিকেই ধরে নিয়েছিল। ছোট ছোট টাকাগুলো জুড়লেও 8-10 লাখের কম হবে না। জলাল শুক্লা নামে একজনকে পেয়েছিলাম, ম্যাক্সিমাম ওর লোকসান হয়েছে 80,000-এর মতো। খুব ডিস্টার্ব মনে হচ্ছিল। স্যার এই কারণে রাগের মাথায় গ্রামবাসীরা পিঙ্কির ওপর প্রতিশোধ নেয়নি তো, আর ওর পুরো পরিবারের ওপরও? আর তারপর পঞ্চায়েতের ভয় পাওয়া, ড্রামা আর পথ অবরোধের হুমকি দিয়ে অ্যাটেনশন ঘুরিয়ে দেওয়া। স্যার আপনি যেরকম বলছেন, গ্রামের সেই সব লোককে র্যাডারে নিয়ে আসতে হবে যাদেরকে দিনেশ ঠকিয়েছিল, আর হয়তো পিঙ্কিও। কিন্তু স্যার পিঙ্কির ব্যাংক অ্যাকাউন্টে কোনো আনইউজুয়াল অ্যামাউন্ট ডিপোজিটও হয়নি, আর না কোনো অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। ত্রিপাঠী আমার মনে হয় পুরো ট্রানজ্যাকশন ক্যাশেই হয়েছিল। হতে পারে সমস্ত টাকাটাই পিঙ্কির কাছে কালেক্ট হয়, আর পিঙ্কি সেই টাকাটা দিনেশকে দেয়নি। রাগের মাথায় দিনেশ নিজের লোক পাঠিয়ে সব করিয়েছে। এখন সব অ্যাঙ্গেলই ঝাপসা অঙ্কুশ, কিন্তু এটুকু পরিষ্কার যে এই ঘটনায় পিঙ্কির কিছু ভূমিকা রয়েছে। আমার মাথায় ঢুকছে না স্যার। এইসব ঘটনা তখনই হয়েছে যখন আমি এখানে ছিলাম না। এটাও কিন্তু ওই ধোঁয়াশার মধ্যেই রয়েছে। তোমাকে লখনৌ যেতে হয়, আর ঠিক তার 3 দিন পরে এটা ঘটে। আপনি আবার আমাকে সন্দেহ করছেন না তো? আমাদের কাছে কোনো কারণ নেই তোমাকে সন্দেহ না করার। স্যার আমার পুরো ফ্যামিলিতে একমাত্র আমি বেঁচে আছি আর এখনো। একমাত্র উত্তরাধিকারীও, আর সেই জন্যই সন্দেহ হচ্ছে। কিন্তু একমাত্র তুমি নয়, আমরা অন্যদেরও সন্দেহ করছি, তাদের নিয়েও ভাবছি, কিন্তু কোথাও স্টিক করতে পারছি না। তাই তোমাদের সবাইকে রিমাইন্ডার দিচ্ছি আমি, যে আমাদের কাছে কিচ্ছু লুকোনোর চেষ্টা করবে না। কারণ আমরা ধোঁয়াশা সরার অপেক্ষা করব না, বরং নিজেরাই ধোঁয়াশা সরিয়ে অপরাধীকে সামনে নিয়ে আসব। সমস্ত সন্দেহভাজনদের ফোন রেকর্ডস খুব ভালোভাবে স্ক্যান করা হলো, কিন্তু কোথাও থেকে কোনো পোক্ত প্রমাণ পাওয়া যাচ্ছিল না যে এদের মধ্যে কারোর এই মাল্টিপল মার্ডার আর গ্যাংরেপে হাত ছিল কিনা। যে সমস্ত গ্রামবাসী দিনেশের স্কিমে টাকা হারিয়েছিল তাদের সবার উপর আমরা কড়া নজর রাখছিলাম। এই অ্যাঙ্গেলটাও একদমই এগোচ্ছিল না যে পঞ্চম জয়সওয়াল এই কাজটা অন্য কাউকে দিয়ে করিয়েছিল। দীনেশ উপাধ্যায়কে খোঁজার জন্যে রাত দিন এক করে ফেলা হয়েছিল। ও এই কেসটার প্রথম সন্দেহভাজন। কেসের শুরুতে আমাদের প্রথম সন্দেহভাজন ব্রিজভান শর্মা আর তার ছেলেদের জামিন হয়ে যায়, কিন্তু তবু তারা আমাদের সন্দেহের লিস্টেই ছিল। সমস্ত রকম চেষ্টা করার পরেও এই কেসটা একটা আনসলভড রহস্যই থেকে যাচ্ছিল, আর আমাদের ওপর ক্রমশ চাপ পড়ছিল। হত্যাকাণ্ডের প্রায় 1 মাস পরে দিল্লিতে দীনেশ উপাধ্যায় ধরা পড়ল, কিন্তু এই কেসটার জন্য এখনো দিল্লি বহু দূরে। হত্যাকাণ্ডের প্রায় 1 মাস পরে দিল্লিতে দীনেশ উপাধ্যায় ধরা পড়ল, কিন্তু এই কেসটার জন্য এখনো দিল্লি বহু দূরে। দীনেশ উপাধ্যায় আমাদের অপরাধী, আগে ওকে আমাদের হাতে তুলে দিন। প্রথমে ওর থেকে গ্রামের সব মানুষের টাকা উসুল করব, সুদ সমেত। দিনেশকে আমাদের হাতে তুলে দিন। আমাদের হাতে তারপরে যা বুঝে নিচ্ছি ওকে কি করতে হবে। দিনেশ উপাধ্যায়কে আমাদের হাতে তুলে দিন।
কে আপনারা? হ্যাঁ, বলুন কে আপনারা? এটা কি এখন ফ্যাশন হয়ে গেছে যে আইন নিজের হাতে তুলে নিয়ে রাস্তায় ওকালতি করা? প্রত্যেকে কান খুলে এটা শুনে নিন। দীনেশ উপাধ্যায় এখন আমাদের কাস্টাডিতে আছে। আপনাদের সঙ্গে হওয়া ফ্রড, জয়সওয়াল পরিবারের হত্যা, আরো অনেক কেস আছে। এই সমস্ত কেসের ব্যাপারে দীনেশ উপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা তাহলে হবে। কি আমাদের সবার টাকা আমরা ফেরত পেয়ে যাব? অপরাধীর থেকে টাকা ফেরত দেওয়া সেটা আদালতের কাজ। এখন আমাদের কাজ দীনেশ উপাধ্যায়ের বিরুদ্ধে একটা পোক্ত কেস করা, যেটা নিয়ে কাজ হচ্ছে। কিন্তু আপনাদের এই কাজে আমাদের অসুবিধে হচ্ছে, এটা কবে বুঝবেন আপনারা? এখন শান্ত হয়ে শান্তিতে আপনারা নিজের নিজের বাড়ি যান। তুই কোনো চার্জের জন্য না বললেও না, আমরা কিন্তু তোর জামিনের কোনোভাবেই বিরোধিতা করব না। জানিস কেন? কেননা গ্রামবাসীরা তোর জন্য অপেক্ষা করে আছে। তোর এক একটা পার্টস খুলে নেবে বাইরে দাঁড়িয়ে। আমি কোনো অভিযোগই অস্বীকার করছি না। হ্যাঁ, আমি একজন পেশাদার ঠকবাজ। এই হরিয়াপুর গ্রাম ছাড়াও আরো অনেক গ্রামের মানুষকে আমি ঠকিয়েছি। এই ভুলে থাকিস না দিনেশ, যে সব ডিলিংস ক্যাশে হয়েছে তাই কেসটা কমজোর হয়ে যাবে। আমি কোনো ভুল বলছি না স্যার, বরং গত কয়েক বছর ধরে আমি প্রস্তুত ছিলাম যে একদিন না একদিন তো ধরা পড়বই। কোর্ট, জেল, আমি সবকিছুর জন্য তৈরি। আর আমার সব অপরাধ আমি স্বীকার করে নেব। 4টে মার্ডার আর 2টো রেপ কেস, এগুলোকে স্বীকার করবে? আপনারা যতই চেষ্টা করুন না কেন, আমি যেটা করিনি সেটা হ্যাঁ বলবো না। আমি এপ্রিলে হরিয়াপুর ছেড়েছিলাম স্যার, আর আগস্টে আপনারা আমাকে এখানে ধরে এনেছেন। আর এর মাঝখানের সময়টা আমি দিল্লিতে ছিলাম। দিল্লির কোন গ্যাংকে তুই সুপারি দিয়েছিলি? ইন্সপেক্টর সাহেব, আপনার এই থিওরিটা যে পিঙ্কি আমার টাকা মেরেছিল আর আমি এইভাবে তার উপর বদলা নিয়েছি, এটা একদমই ভুল। পিঙ্কি আর তোর মধ্যে চক্কর চলছিল, এটাও ভুল। 100% ভুল ম্যাডাম। ওই বেচারি তো কলেজে পড়তো, বুদ্ধিমতী ছিল। আমি পিঙ্কির ট্যালেন্টটাকে স্পট করেছিলাম স্যার। তোর আমাদের ট্যালেন্ট সম্পর্কেও ধারণা নেই দিনেশ। এই মিথ্যে গল্প আমাদের কাছে বলার চেষ্টা করিস না। স্যার, পিঙ্কি আমার কোনো ক্ষতি করেনি স্যার। কিন্তু তুই পিঙ্কির ক্ষতি করলি। সব টাকা নিলি, এখান থেকে পালিয়ে গেলি, পিঙ্কিকে একা রেখে গেলি গ্রামবাসীদের অত্যাচার সহ্য করার জন্য। আগে হ্যাঁ, আর সেই জন্যই পিঙ্কি আমাকে বারবার ফোন করছিল স্যার। ওর কাছে আমার অন্য নাম্বারটাও ছিল। দিনেশ স্যার, 2 ঘন্টা থেকে ফোনে চেষ্টা করছি, আপনি ফোনটা কেন তুলছেন না? আমি বিশাল বড় প্রবলেমে ফেসে গেছি, গ্রামের লোকেরা আমাকে বিরক্ত করছে। শোনো পিঙ্কি, আমি আমার এই নাম্বারটাও পাল্টাচ্ছি। তার মানে লোকে ঠিকই বলছে আপনি সত্যি ওদের টাকা নিয়ে পালিয়ে গেছেন। আমি তোমার স্যালারি দিতে একদিনও দেরি করেছি কখনো? তার উপর বোনাসও দিয়েছি তোমাকে। দেখো পিঙ্কি, তুমি এসবের মধ্যে ঢুকো না। আমি কোনো সমস্যাতেই পড়তে চাই না। এখানে গ্রামের লোক আমার গলা টিপে ধরবে, কারণ ওনারা আমার কথাতে আপনাকে টাকাগুলো দিয়েছিল। টেনশন নিও না পিঙ্কি, আমি বললাম তো নাম্বারটা পাল্টে ফেলো। বাড়িটাও পাল্টে দেব, আর গ্রামটাও। পিঙ্কি, এই সমস্ত গ্রামবাসীদের না একটা স্ট্যান্ডার্ড জবাব দিয়ে দাও। বলো যে আমি জানি না দিনেশ স্যার কোথায় চলে গেছেন। আমি বলছি তুমি ওনাদেরকে এটাও বলো যে তোমারও 3-4 মাসের স্যালারি পেন্ডিং রয়েছে। কিছুদিনের মধ্যে সব ঠান্ডা হয়ে যাবে, আর জীবনটা এরকমই চলতে থাকবে, এটাই হয়। আর তোমার হ্যাঁ, নাম্বারটা আজকেই চেঞ্জ করে ফেলো, ঠিক আছে? এর থেকে বেশি আর কিছু তোমাকে বলার নেই আমার। সো গুড লাক। স্যার, চিটিং করাটা আমার রক্তে আছে। আজ পর্যন্ত আমি অনেক মানুষকে ঠকিয়েছি, কিন্তু কেউ যদি আমাকে ঠকায় তাহলে আমি এত ভয়ঙ্করভাবে তার বদলা নিই না স্যার। ধোঁকা দেওয়া, ধোঁকা খাওয়া, এটা খেলার নিয়ম। টাকা নিয়ে ধোঁকা, হৃদয় নিয়ে ধোঁকা, সবই এক তোর কাছে। ইন্সপেক্টর সাহেব, এই হৃদয়ের দুর্বলতা নেই আমার। আমি আপনাকে আবারও বলছি যে পিঙ্কির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। ও একটা ট্যালেন্টেড সেলস গার্ল ছিল যে আমার স্কিমগুলো গ্রামবাসীদের কাছে হার্ড সেল করত। আর টাকার কথা যদি বলেন তো ইন্সপেক্টর, পিঙ্কি আমার 1 টাকারও ক্ষতি করেনি। কিন্তু পিঙ্কির যথেষ্ট ক্ষতি হয়েছে, ওর বোন রঞ্জনার ক্ষতি হয়েছে, ওর বাবা মার ক্ষতি হয়েছে। এই 4 জনকে তো আমরা কম্পেনসেশন পাওয়াতে পারবো না, কিন্তু এদের অপরাধীদের শাস্তি অবশ্যই পাওয়াতে পারবো। তোর মুখ দিয়ে সমস্ত কিছু বার করব আমি। আপনি ঠিক বলেছেন স্যার। আপনার টর্চারে হয়তো ভয় পেয়ে আমি সব স্বীকার করে নেব। একটা এমন অপরাধ যেটা আমি করিনি। কিন্তু আপনারা নিজেরাই ভাবুন স্যার, এতে কি আপনারা আসল কেসটা সলভ করতে পারবেন? যে আসল খুনি সে তো বাইরে এমনি ঘুরে বেড়াবে, তাই না? আপনাদের মতো যোগ্য অফিসারদের নিয়ে ব্যঙ্গ করবে বন্ধুদের কাছে। আমি ক্যাশে এই কারণে ডিল করি যাতে কেস বানাতে অসুবিধা হয়, আমাকে খুঁজে পেতে প্রবলেম হয়। এই 4টে মার্ডার, 2টো গ্যাং রেপ, এত বড় টেনশন আমি শুধু শুধু কেন নিতে যাব স্যার? কমন সেন্স।
স্যার এই দিনেশ খুব স্ট্যান্ডার্ড কথা বলছে নিশ্চয়ই, কিন্তু ওর ওপর ভরসা করার মতো নয়। কিন্তু স্যার এই লোকটা রেপ বা মার্ডার করতে পারে বলে মনে হয় না। তবে কি ব্রজভান আর তার 2 ছেলেকে সেটা মনে হয়? শোভনের ভাই পঞ্চম জয়সওয়ালকে সেরকম মনে হয়? কিংবা গ্রামবাসীদের তাই মনে হয়, যাদের দিনেশ ঠকিয়েছিল, যারা দিনেশের রাগটা পিঙ্কি আর ওর পরিবারের ওপর ফলিয়েছে? অঙ্কুশকে সেরকম মনে হয় যে ওর পুরো ফ্যামিলিকে এইরকম করিয়েছে? স্যার অঙ্কুশের কোনো পারিবারিক ঝামেলা সামনে আসেনি। আমাদের বাকি সন্দেহভাজনদের তো সে সমস্যা বেরিয়েছে, কিন্তু কোনো সূত্র পাওয়া যায় স্যার সবারই স্ট্যান্ডার্ড লাইন আছে। এই কাজটা আমরা করিনি আর এরকম ঘৃণ্য কাজ করতেও পারবো না। কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু লুকোচ্ছে। এখন প্রশ্ন এটা হলো যে জয়সওয়াল ফ্যামিলির কোনো শত্রুই কি এই কাজটা করিয়েছে? যদি করে থাকে তাহলে কে? আমাদের প্রথম ডাকাতির অ্যাঙ্গেলটাও ঠিক লাগছে না। তাহলে প্রশ্ন একটাই, কে? শোভন আর গায়ত্রী দেবীকে তাদেরই ঘরে তাদেরই বিছানায় খুন করা হয়, হয়তো ঘুমের মধ্যে অ্যাটাক করা হয়। তারপর 2 মেয়েকে পিঙ্কি আর রঞ্জনার সাথে গ্যাংরেপ করা হয়, আর তারপর মার্ডার। স্যার পিঙ্কি বা রঞ্জনার মধ্যে কেউ একজন দরজা খুলেছিল, তাই চান্স আছে দুজনের মধ্যে কেউ একজন পরিচিত ছিল। স্যার ওই পেট্রোলের জারটা, বারবার ওটার কথা মাথায় আসছে। অঙ্কুশ আর গ্রামের অনেকেই বলছিল যে পেট্রোলের যদি হঠাৎ দরকার পড়তো গ্রামে কারুর, তো শোভন জয়সওয়ালের কাছে পাওয়া যেত। কিন্তু স্যার অঙ্কুশ এটাও বলেছে, যদি কারোর পেট্রোলের প্রয়োজন পড়তো তাহলে সে ফোন করে চাইতো। পেট্রোলের ডেলিভারি সবসময় দোকান থেকে হতো, বাড়ি থেকে নয়। অঙ্কুশ এটা ক্লিয়ারলি বলেছে। স্যার হতে পারে কোনো এক্সেপশনাল কেসে পেট্রোলের অর্ডার দোকান বন্ধের পর বাড়ি থেকে পিক আপ হওয়ার কথা ছিল, যেটা হয়তো এই কেসে হয়েছে। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিতে সেই সন্দেহভাজন লোকটা কে হতে পারে যার পেট্রোল দরকার ছিল? স্যার পঞ্চমের সাথে গত 2 বছর ধরে শোভনের কোনো কথা হয়নি। আমি কল রেকর্ড চেক করেছি, সব ক্লিয়ার। স্যার হয়তো পঞ্চম ওই রাতে পার্সোনালি এসেছিল দাদার সাথে কথা বলতে, আর সন্ধি করার অজুহাতে ও পেট্রোলের কথা শুরু করলো। কেসটা এবার আমাদের খালি ঘোরাচ্ছিল। কোনো ক্লিয়ার মোটিভ দেখতে পাওয়ার বদলে হাতে থাকা সমস্ত মোটিভস আরও বিভ্রান্ত করছিল। আমরা সমস্ত সন্দেহভাজনদের বারবার একই প্রশ্ন করছিলাম, আশা করছিলাম যে তাদের মধ্যে অন্তত কেউ একজন তার বয়ানে আলাদা কিছু বলবে, আর আমরা তার মিথ্যেটা ধরতে পারবো, যাতে এই কেসটার সত্যিটা সামনে আসে। ক্রাইম সিন থেকে পাওয়া ডাম ডেটা থেকেও আমরা কারো সাসপিসিয়াস প্রেজেন্স খুঁজে পাইনি যে সেই রাতে ওখানে উপস্থিত ছিল। আমরা একরকম অকৃতকার্য হয়ে অনেকটাই মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম, কিন্তু হঠাৎ এমনই একটা সূত্র হাতে এলো যেটা আমাদের কেসটাকে সলভ করতে চলেছিল। স্যার, দুটো আলাদা আলাদা কেসকে কেন আপনারা জোর করে একসঙ্গে জোড়া লাগানোর চেষ্টা করছেন স্যার? আমার ওপর ফ্রডের চার্জ লাগিয়ে আপনি কোর্টে হাজির করে দিন না। আচ্ছা, এই অরবিন্দকে কি তুই চিনিস? হ্যাঁ স্যার, পিঙ্কির বন্ধু। অরবিন্দ তোর ফ্রড স্কিমে টাকা লাগিয়েছিল? হ্যাঁ, ওর নতুন মডেলের কোনো বাইকের দরকার ছিল। পিঙ্কি অরবিন্দর ব্যাপারে তোর সঙ্গে কোনো কথা বলেছিল? পিঙ্কি আমার জন্য কাজ করত। আমার পিঙ্কির সঙ্গে কথাবার্তা শুধু স্ট্রিক্টলি প্রফেশনালি হতো। আমার স্কিম বিক্রি করতো ও গ্রামবাসীদের কাছে, কখনো নিজের ব্যক্তিগত কথাবার্তা বলতো না। না না, অরবিন্দ নয়, ওর গার্লফ্রেন্ডকে তোলো। কি নাম যেন ওর? স্যার মমতা, মমতাই বলেছিল। গার্লফ্রেন্ডের নাম মমতা, মমতা ত্রিবেদী। 6 জুন ওর সঙ্গে আমার অনেকবার কথা হয়েছিল। এবার আমরা মমতার সাথে কথা বলবো। নিয়ে এসো ওকে। ওকে স্যার। ত্রিপাঠী, জানি না কেন, হয়তো অরবিন্দর ওর কনফিডেন্স আর সারা রাত বিয়ে বাড়িতে থাকার জন্যে ওকে আমরা আমাদের সন্দেহভাজনের লিস্টে রাখিনি, কিন্তু ফ্যাক্ট এটাই, হত্যাকাণ্ডের 1 ঘন্টা আগে 4 জন ভিকটিমের একজন পিঙ্কিকে শেষ কলটা অরবিন্দ করেছিল। স্যার তুলে নিই অরবিন্দকে। হতে পারে টেস্ট সেন্টারে ড্রপ করার ব্যাপারটা পুরোটাই মন গড়া, আর ভালো করে ধোলাই করি। করব, ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ হাতে নিয়েই সেটা করব। হ্যাঁ ম্যাডাম, আমি পিঙ্কি জয়সওয়ালকে চিনতাম, কিন্তু আপনি আমাকে কি জিজ্ঞাসা করতে চান? তুমি পিঙ্কিকে কতটা ভালো করে চিনতে, ওর সাথে কথা হতো কি হতো না, আর দেখা হলে কোথায় আর কখন? না না, আমার সাথে পিঙ্কির কখনো দেখা টাকা হয়নি। না তো আমরা এক কলেজে পড়তাম, আর না এক গ্রামের। কিন্তু মমতা, তুমি পিঙ্কির ব্যাপারে নিশ্চয়ই শুনেছিলে তোমার বয়ফ্রেন্ড অরবিন্দের কাছে। অরবিন্দ তোমার বয়ফ্রেন্ড হওয়ার আগে বা পরে পিঙ্কের সঙ্গে কোনো সম্পর্ক ছিল, রোমান্টিক টাইপের? এটা কিরকম ব্যাপার হলো স্যার? আপনারা যখনই যা জিজ্ঞাসা করেছেন আমি উত্তর দিয়েছি, প্রত্যেকবার হাজির হয়েছি। তাহলে আবার মমতা, আমার গার্লফ্রেন্ডকে কেন এইসবের মধ্যে টানা হচ্ছে? নাম তো তুই টেনেছিস, আমরা জিজ্ঞেস করিনি, জানতে চাইনি, তুই মমতার নাম নিয়েছিস।
মমতা ত্রিবেদী। এমনকি ওর নাম্বার দিয়েছিস? আপনারা চাইলে আমি নাম্বার দিই স্যার। আর এখন যখন দু একটা প্রশ্ন ওকে করা হচ্ছে তোর খুব কষ্ট হচ্ছে? এর জন্য কষ্ট হচ্ছে না তো যে আমরা তোকে মমতাকে শিখিয়ে পড়িয়ে পাঠানোর জন্য সময় দিইনি, যেমনটা তুই গুড্ডুকে শিখিয়ে পাঠিয়েছিলিস আমাদের খোঁচরের কাছে। কি শিখিয়েছি আমি? আসলে স্যার আমার মনে হচ্ছে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। সেই জন্য এমন জঘন্য কাজের পরেও আপনারা এখনো অপরাধীদের ধরতে পারছেন না, শুধু বলির পাঠা খুঁজছেন। পিঙ্কির ব্যাপারে আমি যতটুকু জানি সেই সব কথা আমাকে অরবিন্দই বলেছে। মানে মমতা, অরবিন্দ পিঙ্কির ব্যাপারে তোমার সাথে অনেক কথা বলেছে। কি কথা বলতো অরবিন্দ পিঙ্কিকে নিয়ে? এটাই যে ওরা দুজনে খুবই ভালো বন্ধু। পিঙ্কির বর্দা অঙ্কুশ আর অরবিন্দ খুব ভালো বন্ধু। অনেক কথা হতো পিঙ্কিকে নিয়ে, রাইট? হ্যাঁ, সে তো হতোই। তোমার কখনো মনে হয়েছে যে পিঙ্কি তোমাদের মাঝখানে এসে পড়ছে বারবার? মনে হয়েছিল। আমি অরবিন্দকে জিজ্ঞাসাও করেছিলাম ওর ফিলিংসের ব্যাপারে। মমতা ফিলিংস ছিল? আমি জানি না ঠিক, কিন্তু যখন পিঙ্কির ব্যাপারে একটু বেশি কথা হতো তখন আমি ইরিটেট হয়ে যেতাম। তোমার কখনো এটা মনে হয়েছে যে পিঙ্কি আর অরবিন্দর মাঝখানে কিছু একটা আছে? মনে তো হয়েছিল, আর অরবিন্দকে আমি জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু ও বলেছিল শুধু আমিই ওর গার্লফ্রেন্ড। কিন্তু প্রায় রোজই ও পিঙ্কিকে নিয়েই কথা বলতো, যে পিঙ্কি এটা করেছে, পিঙ্কি ওটা করেছে। কখনো তো পিঙ্কি ওর সাথে ঠিক করে কথা বলতো না, আর ও খুব রেগে যেত। মানে মমতা, এটা বলা ভুল হবে না যে অরবিন্দ তোমার সাথে থাকলেও পিঙ্কির কথা ভাবতো? হ্যাঁ, এটা বলা কিন্তু ভুল হবে না। আচ্ছা মমতা, তোমার কি মনে হয় অরবিন্দর সঙ্গে পিঙ্কির দেখা হলে তখন সেখানেও তোমার কথা বলতো? আমি ঠিক জানি না, কিন্তু কিছুদিন ধরে পিঙ্কি আর অরবিন্দর মধ্যে গন্ডগোল চলছিল। কি বিষয় নিয়ে? টাকা পয়সা নিয়ে। কারণ পিঙ্কি অরবিন্দর টাকা ফেরত দিচ্ছিল না, আর অরবিন্দ খুব আপসেট ছিল, কারণ ও বন্ধুর থেকে লোন নিয়েছিল। এই এক মিনিট, অরবিন্দ কেন টাকা দিয়েছিল পিঙ্কিকে, আর কত দিয়েছিল? অরবিন্দ পিঙ্কিকে টাকা দেয়নি। না মানে দিয়েছিল, ওই যে ফ্রড বাম্পার স্কিম যেখানে পিঙ্কি কাজ করত, ওর ওখানে হাফ প্রাইসে বাইক কেনার কথা ছিল। কিন্তু অরবিন্দ যখন জানতে পারলো ওটা ফ্রড, তখন পিঙ্কি টাকা দেব না বলেছিল। স্যার, স্যার আপনার আইনের রক্ষক স্যার। স্যার আপনারা এরকম বেআইনি কাজ কি করে করতে পারেন? স্যার এটা ভুল, আপনারা আমার অধিকার কেড়ে নিতে পারেন না স্যার। আপনি আমাকে বলবেন যে কোন চার্জে আমার ছেলেকে আপনি অ্যারেস্ট করেছেন? আপাতত জিজ্ঞাসাবাদ চলছে আপনার ছেলে। আমার ছেলে অরবিন্দ জয়সাল পরিবারের কাছে ছিল, আর আপনি ওকেই সন্দেহ করছেন? হ্যাঁ, অঙ্কুশ ওকে ফাঁসাচ্ছে, মিথ্যে অভিযোগ করছে ওর নামে। দেখুন, সত্যি মিথ্যের বিচার তো আদালত করবে। সত্যিটা এটাই হলো যে অরবিন্দ সারা রাত বিয়েতে ছিল, আমার আর বাকি বিয়ে বাড়ির লোকেদের চোখের সামনে। অঙ্কুশ ওকে ফাঁসাচ্ছে, মিথ্যে অভিযোগ করছে ওর নামে। দেখুন, সত্যি মিথ্যের বিচার তো আদালত করবে। সত্যিটা এটাই হলো যে অরবিন্দ সারা রাত বিয়েতে ছিল, আমার আর বাকি বিয়ে বাড়ির লোকেদের চোখের সামনে। স্যার, আমি এর আগেও আপনাদের বলেছি আমরা তিনজন সারা রাত আমার বোনের বিয়ের জন্য কাজ করছিলাম। আমি অরবিন্দ আর এই গুড্ডু। প্রথমে তুই বলেছিলিস যে অরবিন্দ পিঙ্কির ব্যাপারে কিছু জানে, আর যখনই আমরা অরবিন্দর কাছে পৌঁছলাম ও এই দীনেশ উপাধ্যায়ের অ্যাঙ্গেলটা আমাদের বলল। এই খবরটা তুই অরবিন্দর কথাই দিয়েছিলি, তাই না? না স্যার, আপনাদেরই একজন আমার কাছে এসেছিল, বলছিল যে ও আপনাদের জন্যই কাজ করে, ওর খবরের দরকার ছিল স্যার, তাই আমি আপনাদের সাহায্য করছিলাম। সত্যি বলবি? একেবারে সত্যি? অরবিন্দ সারা রাত বিয়ে বাড়িতেই ছিল, নাকি বিয়ে বাড়ি ছেড়ে একটু বাইরে বেরিয়েছিল 1-2 ঘন্টার জন্য? না স্যার, আমরা সেদিন সারা রাত একসঙ্গেই ছিলাম মণ্ডপে। স্যার, সকালে বিদায়ের আগে যেই মাত্র আমাদের কাছে খবরটা পৌঁছালো হরিয়াপুর থেকে, আমি আরও সোজা শোভন আঙ্কেলের বাড়িতে চলে যাই। স্যার, আমি যেতে পারিনি, সকাল 9:30টায় আমার বোনের বিদায় ছিল, সেই জন্য। হ্যাঁ হয়েছিল। এখন কোন বিয়ে বাড়িতে ভিডিও হয় না বলুন? বরযাত্রীর আসা, বিয়ের নিয়ম পালন আর বিদায়, পুরো ফাংশনের ভিডিও রেকর্ডিং চাই আমাদের। অমৃতার বিয়ের সিডি তো এখনো আসেইনি, ওর শ্বশুর বাড়িতে আছে। কোথায় শ্বশুর বাড়ি? আগে মুরাদাবাদ। মুরাদাবাদ থেকে তাড়াতাড়ি আনিয়ে নিন। স্যার, রাত 11টা নাগাদ বরযাত্রী এসে পৌঁছায়, তারপর আমরা তাদের আপ্যায়ন করতে শুরু করি। খাওয়া দাওয়ার পর রাত 2টো নাগাদ বিয়েটা হলো। স্যার, সেদিনকে 1 সেকেন্ডের জন্য ও আমাদেরকে ছেড়ে অন্য কোথাও যায়নি। এই অরবিন্দের পিঙ্কি বা রঞ্জনার সাথে কোনো চক্কর ছিল? স্যার, আপনি কি বলছেন? অরবিন্দর সঙ্গে পিঙ্কির কিচ্ছু ছিল না। অরবিন্দর গার্লফ্রেন্ড তো মমতা, আমাদের গ্রামের মেয়ে। স্যার, পিঙ্কি আর রঞ্জনা তো ওর নিজের বোনের মতন ছিল। ওরা, অরবিন্দ, পিঙ্কি আর রঞ্জনা সবাই একসঙ্গেই বড় হয়েছে। অরবিন্দের বাবা মোহন বাবুকে বলে দাও বিয়ের সিডিটা ভেরিফাই হওয়া পর্যন্ত অরবিন্দ আমাদের কাছেই স্যার, থাকবে। বিয়ের সিডি কালকে সকালের মধ্যে চলে আসবে মুরাদাবাদ থেকে। স্যার, দিলীপ আর গুড্ডুর পেছনে লোক লাগিয়ে দিয়েছি, এরা ওর ভালো বন্ধু। এই বন্ধুরাই ওকে বাঁচাচ্ছে না তো? বিয়ের সিডিটা আসুক, দেখতে হবে অরবিন্দ পুরো টাইম বিয়ে বাড়িতে ছিল নাকি মাঝখানে কিছুক্ষণ বাইরে ছিল।
দিলীপ বলেছিল বরযাত্রী 11টার সময় এসেছিল আর অরবিন্দ পিঙ্কিকে 11:45 ফোন করেছিল। স্যার বিয়ে হচ্ছে, রাত মোটামুটি 2টো, আর অরবিন্দ এখনো বিয়েতেই আছে। স্যার অরবিন্দ তো পুরো সময়টা ওখানেই ছিল, বিয়েতে, সাহারানগড়ে। আর স্যার অরবিন্দ জানতো অঙ্কুশ বাড়িতে ছিল না, হয়তো অরবিন্দই ভাড়া করা গুন্ডা পাঠিয়েছিল পিঙ্কির বাড়িতে। পজ করো। এই দেখো, এরা ড্রেস চেঞ্জ করেছে। এখন এরা বিয়েতে যে ড্রেসটা পরে আছে সেটা আলাদা, আর বরযাত্রী আসার সময় এরা যে ড্রেসটা পরেছিল সেটা অন্য। রিভাইন্ড করো। আবার ফরওয়ার্ড করো। হ্যাঁ, তো আপনাদের বিয়ে হয়নি নাকি? নাকি কোনো বিয়ে বাড়িতে যাননি? বিয়ে বাড়িতে সবাই নিজের জামা কাপড় পাল্টায়, আমিও পাল্টেছিলাম, আর দিলীপও। আরে ও তো কনের ভাই। আর আমার ছেলে অরবিন্দ, ও কিন্তু কনের ভাইয়ের মতোই, দিলীপের কাছের বন্ধু, যেমন ওই গুড্ডু। ভগবান জানেন আপনার কিসের খিচুড়ি পাকাচ্ছেন। এত বড় একটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছে, আর সেটা আপনারা জুড়তে চাইছেন আমার মেয়ের বিয়ের সঙ্গে। আর শুনলাম যে আপনারা দিলীপ আর গুড্ডুর পেছনে লোক লাগিয়ে দিয়েছেন। আর আমার ছেলে অরবিন্দকে তো ক্রিমিনালের মতো আটকে রাখা হয়েছে। মোহনবাবু, ভরতবাবু, আমি এ কথা মেনে নিচ্ছি যে বিয়েতে লোকে জামা কাপড় বদলায়, আর আমি এই কথাটাও জানি যে মানুষ রঙও বদল করে, আর কখনো কখনো রংটাকে লুকোনোর জন্যও জামা কাপড় বদলায়, বিশেষ করে রক্তের রং। দেখুন, পরিষ্কার করে বলুন আপনার কি চান। জামা কাপড় 3টে ছেলেরই 2 জোড়া জামা কাপড়, সম্পূর্ণটা, খুব তাড়াতাড়ি। আপনাদের রিকোয়েস্ট করছি না। অদ্ভুত তো এই পুলিশের লোকেরা। আমার গুড্ডু তো অঙ্কুশের বহু বছরের পুরনো বন্ধু। আরে কপিল বাবু, এই পুলিশেরা পাগল হয়ে গেছে, কোনো প্রমাণ জোগাড় করতে পারছে না, তাই আমাদের ছেলেদের উপর দোষ চাপাচ্ছে। আর দাদা, আপনি চুপ করে আছেন কেন? আমি তো এই কথাটাই বুঝতে পারছি না যে যে জামা কাপড় পরে ওরা বরযাত্রীকে স্বাগত জানিয়েছিল, ওই জামা কাপড় বাড়িতে পেলাম না কেন? এইগুলো সেই জামা কাপড় যেগুলো বিয়ের সময় তোমরা পরেছিলে, কিন্তু বরযাত্রী আসার সময় জামা কাপড় তোমাদের বাড়িতে নেই। তোমাদের বাড়ি তল্লাশি করেও সেগুলো পাইনি। দিলীপ আর গুড্ডু, তোমরা তো তল্লাশির সময় বাড়িতে উপস্থিত ছিলে। জামা কাপড় কোথায়? বাপুর লন্ড্রিতে? ভেবেছিলে পাপের সাথে সাথে রক্তের দাগও ধুয়ে যাবে, কখনো ধরা পড়বে না। স্যার, যে কথাটা আপনাদের লোকের কাছে আমি বলেছিলাম যে অরবিন্দ পিঙ্কির ব্যাপারে আরো অনেক কিছু জানে, ওই কথাটা অরবিন্দ নিজেই আমাকে ওই লোকটাকে বলবার জন্য বলেছিল। সেটা তো আমি জানি বাবা। এটা বল যে ড্রেসটা লুকোতেও কি অরবিন্দ বলেছে? স্যার, আমাদের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। ওদের ফ্যামিলিকে তো আমরা ভালোভাবে চিনতামও না, বিশেষ করে ওই 2 বোনকে। তার মানে তোরা এটাই বলতে চাইছিস যে সমস্ত কিছু অরবিন্দই করেছে? হ্যাঁ স্যার। স্যার, এটা কারো চাল স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। এদের দুজনকে আমার বিরুদ্ধে উস্কে দেওয়া হয়েছে, এরা এখন সবকিছু আমার ঘাড়ে চাপাচ্ছে। তাহলে তুই সত্যিটা বলে দে। শোন, তোর গল্প শেষ। আমরা জানি তুই একা ছিলি না। বল, তোর সাথে আর কারা ছিল? বল। স্যার, এরা দুজনই ছিল সেদিন রাত্রে আমার সঙ্গে। নিজেরাও মজা করতে এসেছিল স্যার, নিজেদের ইচ্ছায়। স্যার, এই অরবিন্দ আমাদের এক কথা বলেছিল আর ঘটেছিল অন্য ঘটনা। স্যার, আমাদের ফাঁসিয়ে দিচ্ছে। শোন দিলীপ, ধরা পড়ে গেছি আমরা। স্বীকার করে নে যে নিজেরা মজা করার জন্য আমার সঙ্গে গিয়েছিলি। এই পিঙ্কিকে ভালো মতো শিক্ষা দিতে হবে। আরে অরবিন্দ, দেখ, হয়তো লাকটা খুব ভালো যে তোর জীবনে মমতা আছে। আরে যা পেয়েছিস তাই নিয়ে আনন্দে থাক, কেন এত ছটফট করে বেড়াচ্ছিস তুই? আরে ভাই, তুই বুঝবি না এইসব মনের ব্যথার কথা। শোন, এই পিঙ্কি তো আমাদের অরবিন্দ বাবুর বাইকে লিফট নেয়, কিন্তু কখনোই লিফট দেয় না।
সত্যি বলতে ওর নাম শুনলে পরে আমার মাথায় রক্ত উঠে যায়, আর তার উপরে আবার আমার পুরো টাকাটা খেয়ে বসে আছে। অরবিন্দ, আমি তোকে এর আগেও বহুবার বলেছি, আর এবার পরিষ্কার করে বলছি, আমার কাছে তোর কোনো কথার জন্য কোনো টাইম নেই। পিঙ্কি, তুমি সবসময় আমাকে কড়া কথা কেন বলো? কারণ তুই এক্সট্রা সুইট বলিস, হওয়ার চেষ্টা করিস। দেখ অরবিন্দ, আমি সোজা সাপটা বলছি, নো, আমার তোর প্রতি বা অন্য কারোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আপাতত তো আমার ইন্টারেস্ট পড়াশোনার প্রতি, আমার কাজের প্রতি আছে। কিন্তু তুই বুঝতেই চাস না, গোল গোল জিলিপির মতো আটকেই আছিস, জোকের মতো একদম আঁকড়ে আছিস। বাইকে তো আটার মতো চিপকে থাকো। আচ্ছা, আমি কি তোর বাইকে জোর করে উঠি নাকি? সে তো তুই অঙ্কুশ দাদার বন্ধু, তাই বাবা মায়ের সামনে সুইট বয় হয়ে থাকিস। আর আমিও তোকে সবসময় আমার বন্ধুর মতো দেখেছি, একদম দাদার মতো। কিন্তু তুই প্রপোজ করে নিজের মুখ আর আমার কান নষ্ট কেন করে দিস? দেখো, সবসময় তুমি আমাকে ইনসাল্ট করতে থাকো, আর তার উপরে আমার 20,000 টাকা খেয়ে বসে আছো ওই বাম্পা যোজনার নাম করে। মাথা খারাপ করিস না অরবিন্দ, না খেয়ে মরছিস নাকি ওই টাকাগুলো ছাড়া? আমি কি তোর পকেটে হাত ঢুকিয়ে টাকাগুলো বের করে নিয়ে এসেছিলাম? কিন্তু তুই কাজ তো করতি না ওই অফিসে, আর তুই জানতিস তো ওই দীনেশ উপাধ্যায় লোকটা আসলে ফ্রড। আরে কম করে তুই তো আমাকে বলতে পারতি, তাই না? আমি যখনই তোকে ওই প্রপোজের কারণে বকাবকি করি, তুই তখনই ওই টাকাগুলোর কথা টেনে আনিস। শোন, আমি তোকে অনেকবার বলেছি যে দীনেশ উপাধ্যায় ফ্রড ছিল, সেটা আমিও জানতাম না। ও তোর সাথে আরো অনেকগুলো লোককে ঠকিয়েছে, ও আমাকেও ঠকিয়েছে। আর হ্যাঁ, আজকের পর থেকে আমায় নিতে আসবি না, আর এরপর আমি আর তোর বাইকে কোনোদিনও বসবো না। আমার বাইকে তো তোকে বসতেই হবে, আমি আসবো তোকে নিতে টেস্টের পরে। আমি যখন ওখানে পৌঁছালাম তখন অটো নিয়ে চলে গেল। ওর সব অহংকারটা সারা জীবনের মতো শেষ করে দেবো। ভাই, এসব করে তুই কি পাবি? আর অঙ্কুশ তো তোর বন্ধু। কিন্তু অঙ্কুশ এখন এখানে নেই। তাহলে শোন ভাই, আমার শুধু পিঙ্কিকে দরকার, ওকে উচিত শিক্ষা দেবো আমি। ওর ছোট বোন হলো রঞ্জনা, ওর একটু বয়সটা কম কিন্তু খারাপ না। তোরা ওর সঙ্গে এনজয় করিস, কি বলিস? বাবা ঘুমিয়ে পড়েছে, এবার পেট্রোল কাল সকালেই পাবি। তুই একটু বোঝার চেষ্টা কর না, আমরা মেয়ের বাড়ির লোক। আরে বিয়ে বাড়িতে কত রকমের কাজ থাকে, আর পেট্রোলটা তো আমাদের এক্ষুনি দরকার। আর কাল সকালে বিদায়ও হবে, এত দৌড়ঝাঁপ আছে। ঠিক আছে ঠিক আছে, আমি পেট্রোল দোকান থেকে বের করে রাখছি, তুই বাড়ি এসে নিয়ে যা। আর আচ্ছা, তুই না বাইরে ওয়েট করিস, আমি গিয়ে কিন্তু ওই বেল টেল বাজাবো না, শুধু শুধু আঙ্কেল আন্টি উঠে পড়বে। তাড়াতাড়ি চলে আয়। অরবিন্দ, বরযাত্রীরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। এটাই ঠিক সময়, তাড়াতাড়ি ঘুরে আসি, একটু মজা আমরাও করে নিই। এই নে, আমাদের তিনজনের ফোন এখানে কোনো রুমে লুকিয়ে রাখ, সাইলেন্ট মোডে। ঠিক আছে। চাকুগুলো বাইকে আছে, বের করে নিয়ে আয়, আমরা আমার বাইকে করে যাব। এই অরবিন্দ নিজের মন গড়া রাগ মেটাতে চলেছিল, পুরো প্ল্যানিং করে চাকুটাকু কিনে। আর তোরা দুজনকে সঙ্গ দিলে শুধু আনন্দের জন্যে, নিজেদের লালসা মেটাতে। কোনো মেয়ের সাথে জোর জবরদস্তি করা, সেটাকে তোমরা মজার অ্যাক্টিভিটি মনে করো? এই দিলীপ, তোর তো বোনের বিয়ে হচ্ছিল, তার মধ্যে তুই কারণ মা বাবাকে মেরে ছুরি দেখিয়ে তাদের মেয়েদের গ্যাংরেপ করছিলি। কি নোংরা চিন্তাধারা রে তোদের। তোর অহংকার শেষ করবো আমি।
তাড়াতাড়ি কর, হলে যেতে হবে। এনে ভরে ফেল, আয় চলে আয়। চাকু কেনা, ড্রেস বদল করা, এসবই কি আগে প্ল্যান ছিল নাকি সেদিন সন্ধ্যায় করা? হ্যাঁ স্যার, ছিল। তার মানে তোদের মধ্যে কোনো কনফিউশন ছিল না, সব আগেই ঠিক ছিল? ওই চাকু আর জামা কাপড় কোথায়? দিলীপের বাড়ির পিছনে। এই জামা কাপড়গুলো, এই চাকুটা ফরেন্সিক টেস্ট হবে। এটা প্রমাণ করার জন্য যে অরবিন্দ, দিলীপ আর গুড্ডু এই ভয়ঙ্কর কাজটা করেছে। স্যার, ওরা ভুল করে ফেলেছে। মার্ডার আর গ্যাংরেপ করেছে আপনার ছেলে আর ওর বন্ধুরা। এটা ভুল নয়, অপরাধ। আমি সেটা মানছি স্যার, কিন্তু ওই অরবিন্দ নিশ্চয়ই আমার ছেলেকে উস্কিয়েছে। হ্যাঁ স্যার, আমার দিলীপকেও। তা না হলে আজ পর্যন্ত ও কাউকে একটা চোরও মারেনি। আরে স্যার, এরা তো এবার আমার ছেলের উপরই শব্দ চাপাচ্ছে। ব্যাস প্লিজ, আপনারা চুপ করুন। নিজের কাছে মিথ্যে বলবেন না। এই কঠিন সত্যটা মেনে নিন, আপনাদের ছেলেরা এই জঘন্য অপরাধে সমান অপরাধী। অরবিন্দ নিজেকে ভিকটিম ভেবে নিজের মনের রাগ মিটিয়েছে। দিলীপ আর গুড্ডু নিজেদের বিকৃত কামনা মিটিয়েছে। আর আপনার ছেলে দিলীপ, সে তো নিজের বোনের বিয়ে ছেড়ে এই অপরাধে সামিল হয়েছিল। এরা তিনজনই অপরাধী, জয়সওয়াল পরিবারের আর আইনের। 21-22 বছর বয়সের শিক্ষিত ফ্যামিলির ছেলেরা একটা জঘন্য অপরাধ করেছিল। এটা শুনেই সবাই আশ্চর্য হয়ে যায়। তারাও আঁতকে উঠেছিল, যাদের সঙ্গে জয়সওয়াল পরিবারের ঝামেলা ছিল। গ্রামের লোকেরা যারা এই অপরাধের জন্য সন্ত্রস্ত ছিল, এখন সত্যি জেনে তারা দুঃখ আর বেদনায় স্তব্ধ। দীনেশ উপাধ্যায় তার ফ্রড স্কিমের সাহায্যে আর কোথায় কোথায় লোকেদের ঠকিয়ে টাকা লুটেছে তার খোঁজ চলছে। যখন একটা পরিবারকে শেষ করে দেওয়ার কেসের তদন্ত চলে, তখন ছোটখাটো ভিডিও থেকে শুরু করে ফ্যামিলির পুরনো শত্রুতা সবকিছুকেই সন্দেহ করতে হয় আর তার তদন্ত হয়। কিন্তু এই কেসে অরবিন্দর সঙ্গে এমন একটা সমস্যা ছিল যেটার ব্যাপারে শুধুমাত্র পিঙ্কিই জানত। কিন্তু এটা জানতো না যে এই সমস্যাটার একটা ছোট ভুলকেও কত বড় একটা বিস্ফোরণ ঘটাতে পারে তার ওপর আর তার পরিবারের ওপর। আমরা এটাই অ্যাপিল করছি সমস্ত মহিলা আর মেয়েদের কাছে। হ্যারাসমেন্টের কোনো লেভেল বা ডিগ্রি হয় না। প্রথমবার এরকম কিছু হলে তখনই রিপোর্ট করা উচিত। এটা লোকেদের মনে ভয়ের সঞ্চার করার জন্য নয়, শুধু একটা সিম্পল পদক্ষেপ মেয়েদের সেফটির জন্য। রিজেকশনের প্রভাব কার কাছে কিরকম ভাবে পড়ে সেটা জাজ করা সহজ নয়, যেরকম অরবিন্দর কেসে হয়েছে। তার সাথে কার মাথার ভেতর কিরকম বিকৃত মনোভাব চলছে সেটা বোঝাও বেশ কঠিন। যেমন এই কেসে দিলীপ আর গুড্ডু, যারা তাদের বন্ধুকে সাহায্য করেছিল এই মার্ডারে শুধু এই জন্যে যাতে তারা নিষ্ঠুরভাবে তাদের যৌন লালসা মেটাতে পারে। প্রত্যেকটা অপরাধী একটা আয়না, একটা প্রতিচ্ছবি আমাদের যুগের, যেটা আমাদের দেখায় সেই সমস্ত জিনিস যেটা হওয়া উচিত নয়। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.